ছয় সাত, সাত তো করবো না, সাত তো সিক্স ট্রান্স, ছয় ছ প্রোপেন ডাইওইক অ্যাসিড। প্রোপেন মানে 3 কার্বন, তাহলে 3টে কার্বন দাও। এই COOH, এই যে ডাইওইক অ্যাসিড হয়ে গেল। আর এই কার্বনে খেয়াল করো, এই কার্বনের দুই পাশে দুটো যোজনী পূরণ হয়েছে, তাহলে দুটো এখনো বাকি, তাই এখানে দুটো হাইড্রোজেন। এমডি শাওন 1-10 তো হয়ে গেল। সিনিকদা বলল 4-5। বিউট 2 1,4 ডায়ল। বিউট মানে 4 কার্বন। না, 4 উমো বলছে। 4-5 মানে 4 উমো। তাহলে 1 2 3 4। এই যে বিউট 2 আইন, 2 তে ত্রিবন্ধন, অনে ওইস, পরে ওইস। আশরাফুল খেয়াল করো, কার্বনের যোজনী 1 আর 2 পূরণ হয়েছে, তাহলে দুটো বাকি এখনো, তাই এখানে দুটো হাইড্রোজেন। এখানেও 1 আর 2 পূরণ হয়েছে, দুটো হাইড্রোজেন। এই কার্বনের যোজনী সব পূরণ হয়েছে, 1 2 3, এই একটা 4, এখানে কিছু বসবে না। বিউট 2 আইন 1,4 ডাই অল। তনিমা মজুমদার অর্থাৎ তিথি 1-5 আর 10, 10 তো করে দিয়েছি একটু আগে। 1-5 কি দেখি? হ্যাঁ, এটা একেবারে সহজ। 2 2 3 3 ট্রাইমিথাইল পেন্টেন, 5টা কার্বন মানে পেন্টেন। 1 2 3 4 5। 2 2 2 তে দুটো, এই দুটো দিয়ে দিলাম, উপরে একটা নিচে একটা, সব যোজনী পূরণ হয়ে গেল। 3 তেও দুটো, এই 2 2 3 3 টেট্রামিথাইল পেন্টেন। বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করতে হবে। এই কার্বনের একটা যোজনী পূরণ হয়েছে, তাহলে এখানে 3টে হাইড্রোজেন। এই কার্বনের দুটো যোজনী পূর্ণ হয়েছে, তাহলে দুটো হাইড্রোজেন। এই কার্বনের একটা যোজনী পূরণ হয়েছে, তাহলে 3টে হাইড্রোজেন। দেখো, তোমরা যারা লাইভে আসো কেউ লাইভ ছেড়ে বেরিয়ে যেও না, কারণ জৈবর একটা ক্লাস মিস দিলে কিন্তু পরে বুঝতে পারবে না আর কিছু। রায়হান 1-এর ঝ। রায়হান 1-এর ঝতে কি সমস্যা? 2 2 ডাইমিথাইল 3 4 ডাইথাইল হেপটেন। হেপটেন মানে 7টা কার্বন। ঝ, 1-এর ঝ। 1 2 3 4 5 6 এই 7।
এই মিথাইল মানে 2 তে দুটো মিথাইল, উপরে একটা দাও নিচে একটা দাও। 3,4 ডাই ইথাইল, 3 তে একটা ইথাইল, 4 এ একটা ইথাইল। বাকি যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করো। আশরাফুল তুমি আসো, খেয়াল করো 1 2 3 তিনটে যোজনী পূরণ হয়েছে, একটা হাইড্রোজেন। এই কার্বনে দেখো 1 2 দুটো যোজনী পূরণ হয়েছে, তাহলে দুটো হাইড্রোজেন এখানে দিতে হবে। অনিন্দ ঘোষ চৌধুরী, অনিন্দ তোমার দোস্ত অনিন্দ সাহা গতকাল ফোন দিছিল, তাহলে ওরে একটু বুঝাই দিও আগের ক্লাসগুলো, নতুবা আগের ক্লাসগুলো করতে বলো। আজকে তো জৈবের আমাদের মনে হয় 4র্থ ক্লাস, তাহলে আগের ক্লাসগুলো করতে বলো আগে ভালো করে। আমি ওকে অ্যাড দিয়ে দিয়েছি গ্রুপে। 2 এর বর্গের জ অনিন্দ শিহাব আহমেদ, 2 এর বর্গের জ 4 ইথাইল 3 মিথাইল হেক্সিন 2। এত সহজটা পারো না কিভাবে, এটা তো বুঝি না। আনন্দ 2 এর বর্গের জ হেক্সিন মানে 6 কার্বন, এক 2 3 4 5 এই 6 বলেছে 4 ইথাইল 3 মিথাইল, এই 4 এ ইথাইল, 3 তে মিথাইল, আর এই 2 তে দ্বিবন্ধ নেই। এই কার্বনের একটা হাত ফাঁকা আছে, সরি একটা হাত পূরণ হয়েছে, 3টে ফাঁকা, এর একটা হাত ফাঁকা, এর 4টেই পূরণ, এর একটা ফাঁকা, এর দুটো ফাঁকা, এর দেখো 3টে ফাঁকা। আশরাফুল তুমি কি আসো লাইভে? আপনি একটু শীট পিডিএফ করে গ্রুপে লিংক দেন। শীট তো অ্যাসকপ 2020 এই গ্রুপের শীট মনে হয় আছে, একটু পিছনে যেয়ে দেখো তো। আগে যখন ওদের ক্লাস নিয়েছিলাম তখন দিয়েছিলাম কিনা, না হলে আমি দিয়ে দিবানি আজকে। সব পারছি। নিলয় থ্যাংক ইউ। আশরাফুল 6 এর 3 নং, আশরাফুল বলেছে মনোব্রোমো ইথানোয়িক অ্যাসিড। মারার দরকার, গতদিন করাই দিলাম না মনোব্রোমো ইথানোয়িক অ্যাসিড। মনো মানে একটা ব্রোমিন আছে, ইথানোয়িক অ্যাসিড মানে 2 কার্বনের অ্যাসিড। এক 2 1 নম্বর কার্বনকে COOH বানিয়ে দাও, এই আর এইখানে একটা ব্রোমিন দাও। গতদিন এটা করিয়ে দিলাম না, বললাম না যে 2 ব্রোমো ইথানোয়িক অ্যাসিড, এইটাই হলো মোনো ব্রোমো ইথানোয়িক অ্যাসিড। ব্রোমিন তো 2 নম্বরে ছাড়া থাকবে না, 1 নম্বর কার্বনের তো যোজনী ফাঁকা নেই। এই দেখো 1 নম্বর কার্বনের গঠনটা দেখো, এর কি যোজনী ফাঁকা আছে? তাহলে যা যোজনী ফাঁকা আছে এর এইখানে ব্রোমিন আসবে। তাহলে এখানে এই কার্বনের 1 2 যোজনী পূরণ হয়েছে, দুটো হাইড্রোজেন, আর এই কার্বনে তো 4 যোজনী পূরণই আছে অলরেডি।
ডালিয়া পাশের গ। আম্মু এটা পারোনি কেন? 4 মিথাইল হেপটানন 2, 7 কার্বন, 4 মিথাইল, 1 2 3 4 5 6 7। 4 মিথাইল, হেপটানন 2। এই যে 2 নম্বরে সিও মূলক দিয়ে দাও, 2 নম্বর কার্বন। বাকি যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করে দাও। আশরাফুল তুমি বুঝেছো? এই দেখো কার্বনের 2 যোজনী পূরণ আছে, তাহলে 2টো হাইড্রোজেন, 1 যোজনী পূরণ আছে 3টে হাইড্রোজেন। তানজিম প্রান্তি 6 এর গ ঘ, গ তো করিয়ে দিলাম, ঘ একই রকম, এইখানে ক্লোরিন দিলে হয়ে যাবে। এই যে এইটা 6 এর ঘ, মোনো ক্লোরোইথানোইক অ্যাসিড, মোনো মানে একটা, ওটা উল্লেখ না করলেও হয়, শুধু ক্লোরোইথানোইক অ্যাসিড বললেও হয়। তানজিম সুমায়া তো কালকে রিকোয়েস্ট পাঠাইলো, জয়েন করাই দিয়েছি গ্রুপে, তা কই সে তো ক্লাসে নেই। বুশরা ওয়ালাইকুম আসসালাম। বুশরা বলেছে 6 এর গ ঘর চ, গ করে দিয়েছি, ঘ করে দিয়েছি, চও করে দিয়েছি বুশরা আগে। এই যে চ, তাহলে মোটামুটি সবার যা সমস্যা ছিল হয়ে গেল। আমরা এখন নতুন পড়ায় যাই। তাহলে আমরা যেটা শিখলাম খেয়াল করো, নামকরণ আমরা শিখলাম অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, মানে হাইড্রোকার্বনের 3 ধরনের, আর কার্যকারীমূলক 4 ধরনের শিখেছি। হাইড্রোক্সিল থাকলে অ্যালকোহল, কার্বনিল থাকলে যেটা কিটোন, আবার পরে পড়লাম অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড। আমরা কিন্তু অ্যামিনের নামকরণ শিখিনি, কারণ অ্যামিনের নামকরণ অ্যামিন যখন পড়বো তখন শিখবো, বুঝেছো? তাহলে আমরা আমাদের নোটের যে জিনিসগুলো পড়া হলো, যারা আগের ক্লাসগুলোতে লাইভে ছিল না তারা ক্লাসগুলো দেখে নিও। আমাদের পড়া হয়েছে 1 সব, আজকে আমাদের 2 কমপ্লিট হয়ে গেল, 2 এর উম নম্বর বাদ ছিল ইউপ্যাক, তাহলে 2 শেষ। এবার আমরা 3 এর খ এবং গ পড়া হয়েছিল, আজকে 3 এর ক তে চলে যাব। এখন জৈব রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। জৈব বিক্রিয়া প্রধানত 3 ধরনের হয়। মোট জৈব বিক্রিয়া 4 প্রকার। নাম্বার 1 প্রতিস্থাপন।
দেখো, যে জৈব রাসায়নিক বিক্রিয়ায় কোনো গ্রুপ বা পরমাণুকে তার থেকে অধিক সক্রিয় গ্রুপ বা পরমাণু দ্বারা সরিয়ে সেখানে যদি ওই অধিক সক্রিয় গ্রুপটি যুক্ত হয়, তাহলে এই বিক্রিয়াকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলি। ছিল ক্লোরোমিথেন, ক্লোরিনকে প্রতিস্থাপন করলো হাইড্রোক্সিল, হয়ে গেল মিথানল। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, আসলে এটা পুরোটা লিখলে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, তার মানে এখানে তৈরি হবে NaCl। তাহলে এই বিক্রিয়াকে আমরা বলি প্রতিস্থাপন বিক্রিয়া। যে জৈব রাসায়নিক বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক অণু থেকে, এটা হলো বিক্রিয়ক অণু, মূল বিক্রিয়ক অণু, সাবস্ট্রেট অণু, আর এটা হলো আক্রমণকারী বিকারক, বিক্রিয়ক, আর এটা হলো বিকারক। এই আক্রমণকারী বিকারক, এটা অধিক সক্রিয় গ্রুপ, ক্লোরিন কিন্তু কম সক্রিয় গ্রুপ। তাহলে কোনো জৈব যৌগ থেকে একটি গ্রুপ বা পরমাণুকে তার থেকে অধিক সক্রিয় গ্রুপ বা পরমাণু দ্বারা প্রতিস্থাপন করার এই বিক্রিয়াকেই বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। 2 নম্বর, সংযোজন। প্রতিস্থাপন সাবস্টিটিউশন রিঅ্যাকশন আমরা বলি, সংক্ষেপে SN। সংযোজন যদি অসম্পৃক্ত জৈব যৌগ হয়, তার মানে এই যে একটি সিগমা বন্ধন আর একটি পাই বন্ধন, দেখো, তখন আমরা যদি এখানে পাই বন্ধন ভেঙে ইলেকট্রো নেগেটিভ পরমাণু ব্রোমিন এখানে যুক্ত হয়, এই যে ডাইব্রোমো ইথেন হয়ে গেল। পাই বন্ধনটি ভেঙে নতুন দুটো সিগমা বন্ধন এই যে এখানে তৈরি হয়ে গেল। একটি পাই বন্ধন ভেঙে, এই যে একটি পাই বন্ড ভেঙে দুটো যোজনী ফাঁকা হয়ে গেল 2 কার্বনে, এই নতুন দুটো সিগমা বন্ধন এখানে তৈরি হলো। এটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া বা অ্যাডিশন রিঅ্যাকশন। 3 নম্বর, সক্রিয়তা সিরিজ শিটে নেই, কে বললো? নামকরণের ওখানে দেখবা সক্রিয়তা সিরিজ আছে, ভালো করে দেখো। নামকরণের ওখানে 10টা কার্বন অনুসারে নাম দেওয়া আছে বাম পাশে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন দেওয়া আছে, দেখবা উনডেকেন, ডোডেকেন। ডান পাশে দেখবা সব থেকে সক্রিয় উপরে আছে COOH, তারপরে CHO, তারপরে CO, তারপরে OH, তারপরে দেখবা ক্লোরিন, তারপরে দেখবা অ্যামিন, এরকম দেওয়া আছে। নিলয় দেওয়া আছে। যেটা পড়াচ্ছি এটা একটু দেখো। তাহলে সংযোজন, এবার হলো অপসারণ, ইলিমিনেশন রিঅ্যাকশন। এই সংযোজনের ঠিক উল্টো হলো অপসারণ। যদি কোনো জৈব যৌগের বিক্রিয়ক অণুর পাশাপাশি কার্বন পরমাণু থেকে, যেমন এইখানে একে যদি আমরা হিট দিই Al2O3 এর উপস্থিতিতে বা গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তখন এখান থেকে হাইড্রোক্সিল আর এখান থেকে হাইড্রোজেন
অর্থাৎ কিভাবে যাবে দেখো, এই যে এখান থেকে এই যে একটা সিগমা বন্ধন ভাঙবে, এটা তো সিগমা বন্ধন, এই দুটো গ্রুপ এখান থেকে পানি হিসেবে বেরিয়ে যাবে আর নতুন একটি পাই বন্ড এখানে সৃষ্টি হবে। এই যে একটা সিগমা বন্ড তো এখানে ছিল প্লাস পানি, এই যে কার্বন পরমাণু সেখান থেকে হাইড্রোজেন, পাশের কার্বন পরমাণু থেকে হাইড্রোক্সিল পানি হিসেবে বেরিয়ে গেল। এটাকে বলা হয় অপসারণ বিক্রিয়া। অর্থাৎ কোন জৈব যৌগের পাশাপাশি দুটি কার্বন পরমাণু থেকে দুটি গ্রুপ বা পরমাণু, এখানে একটি গ্রুপ মূলক একটি পরমাণু, কিন্তু এমনও তো হতে পারে দেখো দুটি পরমাণুও যেতে পারে। খেয়াল করো, একে যদি আমরা অ্যালকোহলীয় ক্ষারের উপস্থিতি উত্তপ্ত করি, তাহলে এখান থেকে ক্লোরিন, এখান থেকে হাইড্রোজেন, দুটি পরমাণু বেরিয়ে যাবে আর KCl প্লাস পানি। দুটি গ্রুপ হতে পারে, একটি গ্রুপ একটি পরমাণু হতে পারে, দুটি পরমাণু হতে পারে। তাহলে এই যে তিন ধরনের বেসিক্যালি কিন্তু জৈব বিক্রিয়া, বইতে বা নোটে দেওয়া আছে দেখবা যে 4 ধরনের। তাহলে আর এক ধরনের বিক্রিয়াটা কি? সমানুকরণ বা পুনর্বিন্যাস। এই যে আগের দেখো যে বিক্রিয়াগুলো দেখলাম, বিক্রিয়ক অণু থেকে একটি পরমাণুকে একটি পরমাণু প্রতিস্থাপিত হয়েছে, এখানে পাই বন্ধন ভেঙে দুটি পরমাণু যুক্ত হয়েছে, এখানে সিগমা বন্ধন ভেঙে দুটি পরমাণু অপসারিত হয়েছে, পরমাণু বা গ্রুপ। কিন্তু এই বিক্রিয়াটিতে কেউ প্রতিস্থাপিত হবে না, কেউ অপসারিত হবে না, কেউ যুক্ত হবে না। তাহলে কি হবে? একটি যৌগ তার গঠন কাঠামোতে বিভিন্ন পরমাণু বা মূলক রিঅ্যারেঞ্জ হবে, পুনর্বিন্যাস হবে। তাহলে কেউ যুক্ত হবে না, কেউ অপসারিত হবে না, কেউ প্রতিস্থাপিত হবে না। যে যৌগটি ছিল সেটা রিঅ্যারেঞ্জ হয়ে যেমন দেখো এটা হলো বিউটেন, নরমাল বিউটেন, শাখা নেই কোনো। একে যদি 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং HCl এর উপস্থিতিতে উত্তপ্ত করা হয়, তখন রিঅ্যারেঞ্জ হয়ে আইসোবিউটেন। দেখো এর আণবিক সংকেত এক, শুধু গাঠনিক সংকেত আলাদা, এই জন্য একে সমানুকরণ বিক্রিয়া বলা হয়। এটাও বিউটেন, এটা নরমাল বিউটেন, কোনো শাখা নেই। আর এটা একটা শাখা আছে, এটাও 4 কার্বনের আইসোবিউটেন। এর সংকেত C4H10, এর সংকেত C4H10।
অপসারণ বিক্রিয়ার উল্টো দিকের বিক্রিয়া সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। পাই বন্ড ভেঙে পানি যুক্ত হলে আবার অ্যালকোহল হয়। তাহলে আমরা জৈব রাসায়নিক বিক্রিয়া 4 ধরনের আলোচনা করলাম। তো বেসিক্যালি জৈব রাসায়নিক বিক্রিয়া আসলে 3 প্রকার: প্রতিস্থাপন, সংযোজন, অপসারণ। এই পারমাণবিক পুনর্বিন্যাস এটা কিন্তু কোনো বিক্রিয়ার আওতায় পড়ে না, সমানুকরণ। তো যেহেতু পরিবেশের উপর ভিত্তি করে প্রভাবকের উপস্থিতিতে রিঅ্যারেঞ্জ হয়ে নতুন একটি যৌগ তৈরি হয়, এই যৌগ আর ওই যৌগের আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন, কিন্তু ভৌত রাসায়নিক ধর্ম তো ভিন্ন হবে। তাই এটাকে বিক্রিয়ার আওতার মধ্যে আমরা আলোচনা করি। তাহলে এই যে বিক্রিয়াগুলো দেখলে আসলে এই বিক্রিয়ায় কি ঘটে? এই বিক্রিয়ায় বন্ধন ভাঙে, নতুন বন্ধন গড়ে। এই যে বন্ধন ভেঙেছে, ভেঙে আবার নতুন বন্ধন অক্সিজেনের সাথে সৃষ্টি হয়েছে। এখানে পাই বন্ধন ভেঙে নতুন দুটো সিগমা বন্ধন তৈরি হয়েছে। এখানে সিগমা বন্ধন ভেঙে দুটি গ্রুপ বা পরমাণু বেরিয়ে যাওয়ার পর একটা পাই বন্ধন সৃষ্টি হয়েছে। তাহলে জৈব রাসায়নিক বিক্রিয়া মানেই বন্ধনের ভাঙন এবং নতুন বন্ধনের গঠন। এখন আমরা সেই আলোচনায় যাব, অর্থাৎ এই যে আক্রমণকারী বিকারক, এই যে হাইড্রোক্সিল মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, ব্রোমিন, এরা হলো আক্রমণকারী বিকারক। আর মূল বিক্রিয়ক অণু হলো এই যে ক্লোরোমিথেন, তারই প্রোডাক্ট হাইড্রোক্সিল মিথেন, তার মানে মিথানল। ইথিলিন মানে অ্যালকিন, তারই প্রোডাক্ট ডাইব্রোমোইথেন। মূল অণুটির কাঠামো ঠিক থাকে, সেখানে কেউ যুক্ত হয়, কেউ অপসারিত হয়, কেউ প্রতিস্থাপিত হয়। এজন্য একে আমরা বলি কি, এই যে এরা হলো বিক্রিয়ক অণু, এরা হলো বিক্রিয়ক অণু। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় আক্রমণকারী বিকারকের প্রভাবে এই বিক্রিয়ক অণুর বন্ধন ভাঙবে, আবার পরবর্তীতে নতুন বন্ধন গঠিত হবে। উল্টো দিকের বিক্রিয়া সংযোজন। এবার আসো, কেউ লাইভ থেকে বেরিয়ে যেও না যারা লাইভে আসো, কারণ এই অংশটা আমাদের ডাইরেক্ট পরীক্ষায় আসে না, কিন্তু কাজে লাগে জৈব পড়তে গেলেই। বন্ধনের বিভাজন, একটি সমযোজী বন্ধন কিভাবে ভাঙতে পারে দেখো। মনে করো এই যে মিথেন, এটা একটি নন পোলার হাইড্রোকার্বন। এইখানে এই যে দুটো ইলেকট্রন আছে, এই কার্বন হাইড্রোজেনের বন্ডে দুটো ইলেকট্রন আছে, প্রত্যেকটি সমযোজী বন্ধনে দুটি ইলেকট্রন আছে। এই বন্ধনটি যদি এমন ভাবে ভাঙে, এই যে মাঝখান থেকে ভেঙে গেল দেখো, তার মানে সুষম বিভাজন। বন্ধন জোট ইলেকট্রন ভেঙে যার যার ইলেকট্রন সে নিয়ে আলাদা হলো, কারণ এই এক জোড়া ইলেকট্রন একটি কার্বনের আর একটি কিন্তু হাইড্রোজেনের, শেয়ার করে তারা বন্ধন গঠন করেছিল। এই বন্ধনের সুষম বিভাজন হলে তখন কোনো আধান বা কোনো চার্জ সৃষ্টি হয় না। মুক্ত ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, বেজোড় ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা পরমাণু গুচ্ছ,
এই ইলেকট্রনটি বন্ধন গঠনের আগে ওর নিজেরই ছিল। এখানে বন্ধন যখন গঠন হয়েছিল এই কার্বনের অষ্টক পূরণ হয়েছে। এই কার্বনের চারিপাশে মোট 4 জোড়া ইলেকট্রন ছিল, তার মানে অষ্টক পূরণ ছিল। এখন দেখো এর চারিপাশে 7টি ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রন 3 জোড়া আর একটি মুক্ত ইলেকট্রন। এই রকম বেজোড় ইলেকট্রন বিশিষ্ট পরমাণু গুচ্ছ বা পরমাণুকে বলা হয় ফ্রি রেডিক্যাল বা মুক্ত মূলক। ফ্রি রেডিক্যাল বা মুক্ত মূলক। তাহলে বন্ধনের সুষম বিভাজনে মুক্ত মূলক সৃষ্টি হয়। এই মুক্ত মূলক এরা কিন্তু ক্ষণস্থায়ী, স্থায়ী না। বন্ধন ভাঙলো, এরা কিছুক্ষণ পরে নতুন আরেকটি বন্ধন গঠন করবে, করে আবার অষ্টক পূরণ হবে। যেমন আমরা যখন এই মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া করাই, তখন প্রথমে এখান থেকে হাইড্রোজেন গিয়ে হাইড্রোজেনের সুষম বিভাজন হয়ে এরকম ফ্রি রেডিক্যাল তৈরি হয়। আর এই যে ক্লোরিনের বন্ডটাও তখন এইভাবে ভাঙে। এই ক্লোরিন এখানে যে যুক্ত হয়, এই যে, তাহলে বন্ধন আগে ভাঙলো, ভেঙে আগে এই মুক্তমূলকটা তৈরি করে, তারপরে এই মুক্তমূলকের সাথে যে আক্রমণকারী বিকারক যুক্ত হয়। প্রত্যেকটি রাসায়নিক বিক্রিয়ায় বন্ধনের বিভাজন হয়। এই বিভাজন এর এক ধরন হলো এটা। এখন যেহেতু এই কার্বন হাইড্রোজেন বন্ডটি নন পোলার হলে সুষম বিভাজন হয়, কারণ এই দুইজনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য 0.5 এর নিচেই। সেই কারণে এটা নন পোলার বন্ধন, এই বন্ধনটি সুষম বিভাজন হবে। তাহলে এটা মিথাইল ফ্রি রেডিক্যাল তৈরি হলো। যদি 2 কার্বনের হয়, ইথেন থেকে যদি সুষম বিভাজন হয় তাহলে ইথাইল ফ্রি রেডিক্যাল। প্রোপেন থেকে যদি সুষম বিভাজন হয় প্রোপাইল ফ্রি রেডিক্যাল। আপনা আপনি কখনোই ভাঙে না। প্রথমে বলেছি, একটু আগে খেয়াল করনি, আক্রমণকারী বিকারকের প্রভাবে বন্ধন ভাঙে, বন্ধন ভেঙে এই মধ্যবর্তী প্রজাতি তৈরি হয়। তারপরে এই মধ্যবর্তী প্রজাতির সাথে আক্রমণকারী বিকারক এসে যুক্ত হয়ে প্রোডাক্ট তৈরি করে। নিচে একটু আগে দেখালাম না, ক্লোরিন যোগ করলে তখনই ভাঙবে। ক্লোরিনের প্রভাবে আলোর উপস্থিতিতে বন্ধন ভেঙে এই যে বিক্রিয়াটা যেটা দেখলে, খেয়াল করে শুনবে কথাগুলো। এমনি এমনি কি ভাঙে? এই যে আলোর উপস্থিতিতে এই বিক্রিয়াটি ঘটে। এই বন্ধ চার্জ নেই না, দেখতে শিগগির চার্জটা দিবি, শিগগির নোট দিয়ে দিয়েছে, শিগগির এখনই পাওয়ার অফ হয়ে গেল। চালু করেছে। ওকে, একটুখানি আর 5 মিনিট লাগবে আমাদের। চার্জ ছিল না ফোনে, এই জন্য আমার খেয়ালই ছিল না যে চার্জ শেষ হয়ে যাবে। এর আগের ক্লাস নিয়েছি তো ওদের 1 ঘন্টা, দুটো পর নিয়েছি, 5 মিনিটের জন্য আমরা বেঁধে গেলাম। কে যেন প্রশ্ন করেছিলে, স্যার আপনা আপনি হয়? আপনা আপনি কোনো বিক্রিয়া হয়? আগে দেখিয়ে আসলাম না, প্রতিস্থাপন, সংযোজন, অপসারণ, আপনা আপনি কোনো বিক্রিয়া ঘটে না। আক্রমণকারী বিকারক ক্লোরিন আলোর উপস্থিতিতে এই যে এর এখান থেকে বন্ধন ভাঙবে,
বিক্রিয়ক অণুর, আর এরও তো বন্ধন বাঁধবে। তাহলে এই যে এখান থেকে হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে, এই যে নতুন বন্ধন তৈরি হলো, আর এখানে HCl নতুন বন্ধন তৈরি হলো। বন্ধনের বিভাজন হয়, আপনা আপনি হয় এ কথা তো কখনো বলিনি। মিথেন যখন সুষম বিভাজন হবে কার্বন হাইড্রোজেনের বন্ধন, তখন মিথাইল ফ্রি রেডিকাল তৈরি হলো। ইথেন থেকে হলেও তো ইথাইল ফ্রি রেডিকাল, প্রোপেন থেকে হতো প্রোপাইল ফ্রি রেডিকাল, বিউটেন হলে বিউটাইল ফ্রি রেডিকাল। এই মিথাইল ফ্রি রেডিকাল হোক, ইথাইল ফ্রি রেডিকাল হোক, আর প্রোপাইল ফ্রি রেডিকাল হোক না কেন, সব ফ্রি রেডিকালই অস্থায়ী, মানে ক্ষণস্থায়ী। এরা যখনই আক্রমণকারী বিকারকের সাথে যুক্ত হবে তারপরে আবার অষ্টক ফিরে পাবে। বন্ধনের বিষম বিভাজনে উৎপন্ন ফ্রি রেডিকাল এরা ক্ষণস্থায়ী। কেন? কারণ দেখো এদের অষ্টক পূরণ হয়নি। অষ্টক পূরণ ছিল যখন বিক্রিয়ক অণু ছিল। বন্ধন ভেঙে যেই মধ্যবর্তী প্রজাতি ফ্রি রেডিকাল তৈরি হলো অল্প সময়ের জন্য, ওই মধ্যবর্তী প্রজাতির সাথে আবার আক্রমণকারী বিকারক এসে যুক্ত হয়ে সেই স্থায়ী উৎপাদে পরিণত হবে। উৎপাদে পরিণত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এরা ক্ষণস্থায়ী। এদের অষ্টক পূরণ হতে সবারই একটা ইলেকট্রন দরকার। তাহলে এই মুক্তমূলক এদের স্থায়িত্বের ক্রম, এরা সবাই অস্থিতিশীল। তার মধ্যে গঠন অনুসারে কে বেশি স্থায়ী সেটা একটু খেয়াল করো। এটা 1 ডিগ্রি ফ্রি রেডিকাল, এটা 2 ডিগ্রি ফ্রি রেডিকাল, এটা 3 ডিগ্রি ফ্রি রেডিকাল। এই যে 1 ডিগ্রি ফ্রি রেডিকাল, এর গঠনে একটা অ্যালকাইল গ্রুপ আছে, এর গঠনে দুটো অ্যালকাইল গ্রুপ আছে, এর গঠনে 3টে অ্যালকাইল গ্রুপ আছে। অ্যালকাইল গ্রুপ অর্থাৎ মিথাইল, ইথাইল, এরা ইলেকট্রন দানকারী গ্রুপ, ইলেকট্রন রিলিজিং গ্রুপ। তাহলে এই কার্বনের একটা ইলেকট্রন শর্ট, দেখো এই কার্বনেরও একটা ইলেকট্রন শর্ট। এই যে মিথাইল ফ্রি রেডিকাল, এর কোনো ডিগ্রি হয় না, এটার নাম শুধু মিথাইল ফ্রি রেডিকাল। এটা ইথাইল ফ্রি রেডিকাল, তাকে আমরা 1 ডিগ্রি ফ্রি রেডিকাল বলি। কেন? যে কার্বনে মুক্ত ইলেকট্রন আছে তার এক যোজনীতে একটা অ্যালকাইল গ্রুপ আছে, যে কার্বনে মুক্ত ইলেকট্রন আছে তার 2 যোজনীতে দুটো অ্যালকাইল গ্রুপ আছে, যে কার্বনে মুক্ত ইলেকট্রন আছে তার 3 যোজনীতে 3টে অ্যালকাইল গ্রুপ আছে, তাই এটা 3 ডিগ্রি। এখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে, এর ইলেকট্রন ঘনত্ব কিছুটা বৃদ্ধি করে, দুটো অ্যালকাইল গ্রুপ আছে আরো বৃদ্ধি করে, 3টে অ্যালকাইল গ্রুপ আছে এটা আরো বৃদ্ধি করে। তাহলে স্থায়িত্বের দিক দিয়ে সবাই অস্থিতিশীল, কিন্তু তার মধ্যে দিয়ে তুলনামূলকভাবে 3 ডিগ্রি অধিক স্থিতিশীল। এটা স্থায়িত্বের ক্রম, অর্থাৎ মুক্তমূলক 3 ডিগ্রি মুক্তমূলক অধিক স্থিতিশীল তুলনামূলকভাবে। যেমন মনে করো তোমার 1 লাখ টাকা দরকার আগামীকাল, আজকে সন্ধ্যার সময় তুমি নিউজ পেলে তোমার আগামীকাল 1 লক্ষ টাকা দরকার। তোমার 1 লক্ষ টাকা শর্ট কোনো একটা কাজের জন্যে। তোমার চারিপাশে যদি টাকাওয়ালা বসতি থাকে, মানে ধনী বসতি থাকে, তাহলে তুমি অন্তত সকালে কারো কাছ থেকে ধার চাইলেও টাকাটা পাবে, যে আমি পরে তোমাকে দিয়ে দেবো। তো এইরকম ঘটনা দেখো, এই কার্বনের একটা ইলেকট্রন শর্ট, এরও একটা ইলেকট্রন শর্ট অষ্টক পূরণ হতে, এরও একটা ইলেকট্রন শর্ট, এরও কিন্তু একটা ইলেকট্রন শর্ট। কিন্তু এই যে 3 ডিগ্রি, মানে এই কার্বনে 3 হাতে 3টে অ্যালকাইল গ্রুপ আছে, অর্থাৎ তোমার চারিপাশে যদি
3টে কোটিপতি বসতি থাকে, ধনী পরিবার থাকে, তাহলে তুমি একটু রিল্যাক্সে থাকবা যে সকালে ব্যাংকের টাইমে আমি যে কোনো কারো কাছে ধার চাইলে 1 লক্ষ টাকা পাবো, তাহলে তুমি রিল্যাক্সে থাকবা। এর চারিপাশে 2টো কোটিপতি বসতি আছে, এ আর একটু কম রিল্যাক্সে থাকবে। আর এর চারিপাশে 1টা কোটিপতি বসতি আছে, এ আরো কম রিল্যাক্সে থাকবে, কম স্থিতিশীল। এর চারিপাশে কেউ নেই, পুরো বস্তিবাসী। এর চারিপাশে কেউ টাকাওয়ালা বসতি বা তার প্রতিবেশী নেই, তাহলে এটা সব থেকে অস্থিতিশীল। তাহলে ফ্রি রেডিকালের মধ্যে মিথাইল ফ্রি রেডিকাল সব থেকে বেশি সক্রিয়, অর্থাৎ কম স্থিতিশীল। আর 3 ডিগ্রি সব থেকে বেশি স্থিতিশীল, 2 ডিগ্রি তার থেকে আরো একটু কম স্থিতিশীল, 1 ডিগ্রি আরো কম স্থিতিশীল। কারণ হলো এই অ্যালকাইল গ্রুপগুলোর ইলেকট্রন দান করার ক্ষমতা বা প্রবণতা। কয় মিনিট হয়েছে?